সূর্যমুখী বাংলাদেশের অতি সম্ভাবনাময় একটি তৈলবীজ। বর্তমানে বাংলাদেশে সূর্যমুখীর ব্যাপক চাহিদা রয়েছে। তো আজ চলুন আমরা এই ভিডিওতে দেখি সূর্যমুখী চাষের A to Z সমস্ত তথ্য। আসসালামু আলাইকুম, গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল খান। তো আজ আপনাদের আমি কি দেখাতে চলেছি আপনারা দেখুন, এবং আশা করি আপনার আজকের ভিডিওটাও আপনাদের জন্য উপকারী হতে চলেছে। তো দেখতে থাকুন কি আছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমার গার্ডেন ফ্রেন্ড চ্যানেল নিয়ে আপনাদের এলাকায় হাজির হয়ে গেলাম। তো আপনি এখন এই যে যেখানে আছেন এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম গোপালপুর। গোপালপুর। তো গোপালপুর এটা গোপালগঞ্জ সদরে। গোপালগঞ্জ সদর এবং ইউনিয়ন 1 নং ওয়ার্ড গোপালপুর। 1 নং ওয়ার্ড গোপালপুর, এবং গোপালগঞ্জ সদর থেকে 7 থেকে 8 কিলোমিটার দূরে। আচ্ছা, তো আপনি তো এই যে জমিতে দেখতেছি যে সূর্যমুখী চাষ করছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, এই যে সূর্যমুখী চাষ করছেন এই কতটুক জায়গার উপরে এই যে চাষ করছেন আপনি? এটা আমি চাষ করছি আপনার 26 শতক জায়গার উপরে, 10 কাঠা। হ্যাঁ, 26 শতক জায়গার উপরে। জি। তো 26 শতক মানে প্রায় 10 কাঠা। 10 কাঠারও বেশি হবে নাকি? আপনি কত শতকে এখানে? 52 শতকে। 52 শতক। ও, তাইলে ঠিক আছে। এখানে হলো মানে হাফ বিঘা আর কি। জি। আচ্ছা। তাইলে এখানে আপনার কতটুক বীজ লাগছে? এটা কি আপনি এখানে আপনার 400 গ্রাম বীজ বুনাইছি। 400 গ্রাম বীজ বুনাইছেন। তো এই বীজটা আপনি কোথা থেকে পেয়েছেন? এটা আমি বিআরডিবি অফিস থেকে সরকারি বীজ এটা আমি পাইছি। হ্যাঁ, সরকারি বীজ পাইছেন, মানে বিএডিসি থেকে, মানে ইসে থেকে আপনি সরকারিভাবে এই বীজটা পেয়েছেন। জি। আচ্ছা, তো আপনার কি পূর্ব অভিজ্ঞতা আছে এই চাষের? হ্যাঁ, আমি গতবার আমি বুনাইছিলাম 5 কাঠা জমিতে। হ্যাঁ, তো আমি গতবারই নতুন ছিলাম আর এবার আবার বুনাইছি। হ্যাঁ, তা গতবার 5 কাঠা জমিতে আপনার ফলনটা কেমন হয়েছিল? গতবার আমার 5 কাঠা জমিতে প্রায় 3 মনের কাছাকাছি। 3 মনের কাছাকাছি ফলন হয়েছিল। আচ্ছা, তো আমরা এই হিসাবে পরে যাব। আমরা আগে একটু জানি যে এখানে এই প্রথমে আপনি কি করেছিলেন? এই যে জমিটা যে আপনি প্রথমে আমি চাষ করি। হ্যাঁ, চাষ দেন। কয়টা চাষ দিচ্ছেন? প্রথমে 2টা চাষ দেওয়ার পরেই আমি পরের চাষে আপনার সার বীজ বুনাইছি 3 চাষের মাথায়। 3 চাষের মাথায়। জি। তৃতীয় চাষের সময় আপনি সার বীজ এগুলো দিয়েছেন। আচ্ছা, কি সার আপনি এখানে প্রয়োগ করছেন? এটা আপনার মাটি সার প্রয়োগ করছি, লাল সার প্রয়োগ করছি, লিপ সার প্রয়োগ করছি। লিপ সার প্রয়োগ করছেন। আচ্ছা। তাহলে এই সারগুলোর কি পরিমাণ আপনার খেয়াল আছে? হ্যাঁ। না, কি সার কতটুকু দিচ্ছেন একটু যদি আমার দর্শকদের বলতেন। 10 কাঠা জমিতে 15 কেজি মাটি সার দিছি। হ্যাঁ, 15 কেজি মাটি সার আর 10 কেজি লাল সার দিছি। হ্যাঁ। আর আপনার 5 কেজি লিপ সার দিছি। 5 কেজি লিপ সার দিচ্ছেন। আচ্ছা, তো এরপরে আপনার এই যে চারাটা গজালো, চারাটা মাটির উপরে উঠতে কত সময় লাগছে? এটা 3 থেকে 4 দিন সময় লাগে। 3 থেকে 4 দিন সময় এটা উঠে গেছে। আর এরপরে যে এই যে ফুল আসলো, এই যে এখনো কিছু আছে যে এই সাইজের ফুল আসছে, এটা কত দিনে আসছে? এটা আপনার 2 মাসে আপনার কলি আসে। হ্যাঁ, 2 মাসে কলি আসে। আর পরে আপনার ফলন হতে শুরু থেকে শেষ পর্যন্ত 4 মাস সময় লাগে। হ্যাঁ। যাক, আমাদের দর্শক আমরা অনেক কিছুই জানতে পারতেছি। তো এটা আপনি রোপণ করছিলেন কোন মাসে? এটা আমি বাংলা অগ্রহায়ণ মাসে রোপণ করেন। তাহলে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র মাসে আশা করি এটা উঠে যাবে। আচ্ছা। তো এই জমিতে কি আপনি কোনো মানে সারের পরে আর কোনো ধরনের ঔষধ প্রয়োগ করছেন? না, ওষুধ প্রয়োগ করি নাই। আপনার সেচ দিছি, পানি দিছি। সেচ দিছেন না? আচ্ছা, সেচ দিছেন একটা সেচ দিছেন। আচ্ছা, একটা সেচ দিছেন। আর কোনো ঔষধ প্রয়োগ করেন নাই? না, আর কোনো। হ্যাঁ, আমি শুনেছি যে আসলে আমাদের দেশে অনেক জায়গায় যে সরিষা চাষের পরিবর্তে সূর্যমুখী শুরু হয়েছে। এর কারণ হচ্ছে সরিষায় বিভিন্ন রোগ বালাই আছে, কিন্তু সূর্যমুখীতে এটা নেই। আর বাংলাদেশ সরকারও কিন্তু চাচ্ছে যে এইটাকে প্রমোট করার জন্য, এই যে যার জন্য বিভিন্নভাবে এই বীজটা দিচ্ছে। এটা খুব সহজ সরল চাষ। এটা আপনার এটা রোগ কম ধরে। হ্যাঁ, রোগ কম ধরে। এটা আপনার তেলের মানটাও খুব উন্নত, সরষের চেয়ে অনেক লাভজনক। হ্যাঁ, লাভজনক। আচ্ছা, এখন আমরা সম্পূর্ণ হিসাবে আসব, যেহেতু আমরা পুরোটাই জেনে গেছি, হিসাবে আসব। আর তারপর আরেকটু জানি যে আপনার ওই যে 5 কাঠা জমিতে আপনার 5 কাঠা জমিতে আপনার হয়েছিল হচ্ছে
প্রায় 3 মণ। 3 মণ। তাইলে আপনার এই যে 26 শতাংশে যেহেতু 52 শতাংশ বিঘা, এই 26 শতাংশে আপনার সেখানে 6 মণ, মানে ডবল হিসেবে 6 মণের আশা করতেছেন আপনি। 6 মণের আশা করতেছেন। এখন আমরা গোড়া থেকেই আবার একটু আসি যে আপনার এই 3 চাষে খরচ গেছিল কত? আমার এখানে আপনার টোটাল মিলে আপনার চাষে খরচ হয়েছে হলো আপনার 1500 টাকা। চাষে খরচ হয়েছে 1500 টাকা। আপনার টোটাল খরচ গেছে আমার 2500 টাকা। 2500 টাকা টোটাল খরচ গেছে। আর সার দিয়ে এটা আপনার 2500 টাকা খরচ হয়েছে, আর একটা শেষে 500 টাকা, 3000 টাকা টোটাল আমার। 3000 টাকা টোটাল খরচ। আর বীজটা যেহেতু আপনি পাইছেন, ভাবে পাইছি, ওটা ফ্রি। হ্যাঁ, ওটা ফ্রি। তাইলে আপনার 3000 টাকার মধ্যে এটা হয়ে গেছে। তো এখানে আপনার খরচ গেল টোটালি 3000 টাকা। আচ্ছা, তাহলে এখন আপনার এখান থেকে আপনি যেহেতু আশা করতেছেন এবং পূর্ব অভিজ্ঞতা বলে যে এখান থেকে আপনার 6 মণে, আচ্ছা 6 মণে হচ্ছে আপনার তেল হতে পারে কতটুক? 6 মণে আপনার আমি তো গতবার আপনার 1 মণ মিলে দিছিলাম, তাতে আপনার 17 থেকে 18 কেজি তেল পাইছি। মানে পার মনে? জি, হ্যাঁ, তাহলে প্রতি মনে 17 থেকে 18 কেজি যদি ধরেন আপনি, 18 কেজি অনুযায়ী 6 18 হলো 108। জি, 6 18 108, বা আমি ধরে নিলাম 100 কেজি। তাহলে 100 কেজি তেলের দাম মানে বাজারে কেমন রেট আছে? বাজার মূল্য নরমালে 300 টাকা। 300 টাকা, কারণ এটা তো ভালো মানের তেল। ভালো মানের তেল, এটা উন্নত মানের। তাইলে 300 টাকা হিসাবে 100 কেজির দাম আসে 30,000 টাকা। 30,000 টাকা। তাইলে দেখেন 3000 টাকা খরচ করে একেবারে আমি আমার দর্শকদের দেখিয়ে দিলাম যে 3000 টাকা খরচ করে কিভাবে এখান থেকে মাত্র 4 মাসে দেখেন হাফ বিঘা জমি, সেখানে আপনি ইনকাম করতে পারতেছেন 27,000 টাকার মতো। তার মানে আপনার 1 বিঘা জমিতে 27 দুগুণী 54,000 টাকা কিন্তু আপনি সহজে ইনকাম করতে পারতেছেন। তো আপনি কি এটা তো শুধু মানে বিক্রি করবেন না, খাবেনও, তাই না? হ্যাঁ, এটা আমি খাবেন। আর আপনার আরেকটা পরিচয় দিয়ে দিই, আপনি তো এলাকার একজন ইউপি সদস্য। জি, ইউপি সদস্য। হ্যাঁ, তো আমাদের কাকা একজন ইউপি সদস্য। আপনার নামটা আবার একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ মতিন খান, উর্ফে ইউনিয়ন 1 নং ওয়ার্ডের আপনি বর্তমান সদস্য। হ্যাঁ, তো আপনি আমাদের আরেকটু জানাই দিবেন যে এইটা যখন আপনার 4 মাস হয়ে গেল, এটা পেকে গেল, তখন আপনি কি করেন? এখান থেকে ছিঁড়ে নিয়ে কি করেন? এটা আমি এখান থেকে আপনার কেটে নিয়ে আমি রোদি ফেলাবো। রোদি ফেলানোর পরে যখন একটু শুকাবে, তখন আমি এটা বাড়ি দিলে ধরে যাবে, খুব সহজ। বাড়ি দিলেই ধরে যাবে, ফলগুলো ধরে যাবে। একটার সাথে আরেকটা বাড়ি দিলেই, একটা বাড়ি দিলেই ধরে যাবে, সহজ। এটা নয়তো খুব সহজ। তারপরে এটা নিয়ে সরাসরি আপনি, এটা নিয়ে আমি সরাসরি মিলে যেতে পারি, মিলে দিয়ে তেল ভাঙাইতে পারি। আবার এটা পাখির খাদ্য হিসাবে বিক্রি হয়। হ্যাঁ, যাক আমরা বাজারে খুব চাহিদা। অনেক তথ্য জানলাম। তবে একটা তথ্য আসলে আমি আমাদের এই চাষিদের দেইনি, সেটা হচ্ছে যে আসলে কি আপনি তো আসলে কোনো ঔষধি প্রয়োগ করেন নাই না। হ্যাঁ, আসলে উনি কোনো ঔষধি প্রয়োগ করেনি। আমি এটাই দেখালাম যে ওষুধ প্রয়োগ ছাড়াই এইটা। তারপরও যদি কেউ মানে পিজিআর জাতীয় কিছু স্প্রে করেন, তার জন্য হয়তো ফলন আরও কিছু বাড়তে পারে। আর যদি খুব একটা সমস্যা দেখা যায়, তাহলে ম্যানকোজেব জাতীয় এরকম কিছু আপনি স্প্রে করতে পারেন। তো আসলে কি সরিষার থেকে এখানে রোগবালাই কম, তাই অনেক ক্ষেত্রে ওষুধ না দিলেও কোনো সমস্যা হয় না। তো আজকে আমরা একটা এই যে এইটা একটু দেখেন তো, এই যে একটা ফুলটা একটু দেখান। এই ফুলটায় কতটুকু বীজ থাকতে পারে দেখেন তো? এটা 400 গ্রাম বীজ হবে। 400 গ্রাম বীজ হবে। দেখেন, একটা ফুলে থেকে 400 গ্রাম বীজ হবে। দেখেন, একটা দেখেন, এটা 400 গ্রামের উপর হবে। এটা এই যে আরেকটা দেখেন, এটা 400 গ্রামের উপর, এটা 400 গ্রামের উপরে হবে। এই যে দেখেন। সবাইকে আমি আবারও শেষবারের মতো একটু বলি, দেখেন আমি আমার এই চ্যানেলে কিন্তু সবসময় কৃষি নির্ভর বিভিন্ন ভিডিও প্রকাশ করে থাকি এবং অনেক সময় আয় ব্যয়ের হিসাবটাও দেখাই দিই। এর কারণটা হচ্ছে যে অনেক বেকার যুবক আছে যাদের হয়তো জমি আছে অথবা জমির লিজ নিতে পারে। এই সব চাষাবাদের সাথে যদি জড়িত হয় তাহলে বিভিন্নভাবে সে লাভবান হতে পারবে। এবং আসলে সমাজে যদি অর্থ না থাকে তাহলে দাম থাকে না, এবং কর্মহীন মানুষও কিন্তু খুব একটা দাম পায় না। তো আপনি পড়ালেখার পাশাপাশিও এটা করতে পারেন। তো আর কিছু বলতে চাচ্ছি না।
ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাইকে অনুরোধ, আমার গার্ডেন ফ্রেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।